প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ব্যাংকিং খাতে জনসংযোগের ভূমিকা নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সহসভাপতি জনাব আজম খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান টিপু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। তো শুরুতেই আমি যে বিষয়টি নিয়ে আসতে চাই যে আসলে ব্যাংকিং খাতে জনসংযোগ একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এই বিষয়টি আপনারা কিভাবে জনগণের কাছে ব্র্যান্ডিং ইমেজটাকে কিভাবে আপনারা আরো ভালোভাবে তুলে ধরেন, তো এই প্রক্রিয়াটা কি? জনাব মনিরুজ্জামান, আপনি যদি একটু আগে শুরু করেন। ধন্যবাদ এনটিভিকে। আসলে আমরা ইতিপূর্বে একটা সময় ছিল জনসংযোগ পিআর বলতে যেটা বুঝাতো আর কি, যে সরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানে শুধুমাত্র পিআর মেনটেন করার জন্য বা স্পোকম্যান হিসাবে পিআরের একটা গুরুত্ব ছিল তখন। এখন সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন বেসরকারি অনেক প্রতিষ্ঠান আসছে, ব্যাংক আসছে, আরও অনেক প্রতিষ্ঠান আসছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। তো এই যে বিভিন্ন অনেক বিস্তৃতি ঘটছে পিআরের। আর পিআরের যে গুরুত্বটা একটা সময় যেমন খুব এইভাবে বলতে হয় যে হয়তো ওইভাবে প্রাসঙ্গিক না, তবুও একটা কৌতুক চালু ছিল 80-র দশকের দিকে, যে একটা খুব বড় কর্মকর্তা, তো তার এক ভাগ্নে চাকরির জন্য আসছে, তো কোথাও ঠিক তার যোগ্যতার সাথে ম্যাচ করে এরকম চাকরি দিতে পারছে না, তো শেষে বললো যে ওকে পিআরও বানাই দাও। তো পিআরওটা ছিল আসলে এরকম একটা বিষয়। তো এখন কিন্তু ওই জিনিসটা নাই। এখন পিআরের যথেষ্ট গুরুত্ব বেড়েছে। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এখন ইনক্লুড হয়েছে এর মধ্যে। তাদের সিলেবাসে কোর্স কারিকুলামে চলে আসছে মাস কমিউনিকেশন, পিআর। তবে এটার সাথে আমি একটা বিষয় একটু যোগ করতে চাই, যে রিসেন্টলি এটার সাথে যোগ হচ্ছে ব্র্যান্ডিং, ব্র্যান্ড কমিউনিকেশন। তো ব্র্যান্ডিংটা আমি যতদূর জানি যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এখনও পর্যন্ত বা প্রাইভেট ইউনিভার্সিটিও যে কোর্স কারিকুলামের সাথে ব্র্যান্ডিংটা যুক্ত হয়নি, কিন্তু ব্র্যান্ডিংটা কিন্তু এখন পিআরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমাদের একটা কম্পালসারি একটা দিক থাকে পিআরের সাথে, ব্র্যান্ডিং এবং মার্কেটিং। এই মার্কেটিং গতানুগতিক মার্কেটিং না। তো এই ব্যাপারে আমাদের আজম ভাই সহসভাপতি, উনি আরও ভালো বলতে পারবেন, যেহেতু উনি মার্কেটিং এবং ডেভেলপমেন্ট নিয়ে যথেষ্ট কাজ করেছেন, অভিজ্ঞতা আছে। তো আমি এইটা শুধু বলতে চাই পিআরের বিষয় এবং ব্র্যান্ডিংয়ের বিষয়ে, যে পিআর ব্র্যান্ডিং এগুলো কিন্তু এখন একটা ওতপ্রোত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। জি জি, যে কোনো কোম্পানির ক্ষেত্রে আসলে ব্যবসার ক্ষেত্রে এই পাবলিক রিলেশনসটা আপনারা মানে কিভাবে, কতটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি এখন বর্তমান ব্যবসায়িক যেই সিচুয়েশনটা আছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের প্রত্যেকটা ব্যাংক আমরা কাজ করি ক্লায়েন্টদেরকে নিয়ে। তো ন্যাচারালি আমাদের একটা ইমেজের ব্যাপার থাকে এবং আমাদের একটা প্রমোশনের ব্যাপার থাকে। তো জনসংযোগে যারা কাজ করে তারা এই কাজটাই মূলত করে থাকে, যে তারা মানুষের কাছে ব্যাংকের একটা ভাবমূর্তি তুলে ধরে। ব্যাংকে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, ব্যাংকের বহু ধরনের কাজ হয়, সেই কাজগুলোকে তুলে ধরে। একসময় ব্যাপারটা শুধু এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ইদানিংকালে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমরা প্রত্যেকটা ব্যাংকে কোনো কোনো জায়গাতে পাবলিক রিলেশনস নামে আছে, কোনো জায়গায় কমিউনিকেশন নামে আছে, কোনো কোনো জায়গায় মার্কেটিং এবং ডেভেলপমেন্ট নামে আছে, কোনো জায়গায় শুধু কর্পোরেট ব্র্যান্ডিং নামে আছে, কোনো জায়গায় কর্পোরেট অ্যাফেয়ার্স নামে আছে। যে নামেই থাকুক, মূল কাজটা হচ্ছে যে আমরা আসলে ব্যাংকের একটা ইমেজ মানুষের সামনে তুলে ধরছি। পাশাপাশি এই ইমেজের মাধ্যমে কিন্তু একটা মার্কেটিং হচ্ছে, যে আমার ব্যাংক কতটুকু মানুষের কথা ভাবে। আমি সমাজের সব শ্রেণী পেশার মানুষের জন্য আমার ব্যাংকে ব্যাংকিং করার যে সুযোগ আছে, সেই সুযোগটা যে আছে সেটা মানুষকে জানানো। অনেকেই হয়তো জানে না যে এখানে হয়তো স্কুলের বাচ্চারাও অ্যাকাউন্ট করতে পারছে, এখানে হয়তো গৃহিণীরাও করতে পারছে, সিনিয়র সিটিজেনরা করতে পারছে, অথবা পেশাজীবীরা করতে পারছে। ইদানিংকালে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে যেমন শ্রমজীবী মানুষের জন্য, আপনারা সবাই জানেন যে কৃষকদেরকে আমরা ব্যাংকিং নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছি। তো আমরা এখন শ্রমজীবী মানুষের জন্য কিন্তু ব্যাংকিংটাকে নিয়ে এসেছি, সহজ করেছি। আরও সম্প্রতি মোবাইল ব্যাংকিং এসেছে, এজেন্ট ব্যাংকিং এসেছে। এই যে পুরো জিনিসগুলো যে এসেছে, এটা শুধু আমরা আমাদের ব্যাংকিং নেটওয়ার্কে যে এনেছি, এটা মানুষকে তো জানাতে হবে।
সেই জানানোর কাজটা কিন্তু জনসংযোগের মাধ্যমে হচ্ছে, এবং সেই জানানোর সময় কিন্তু একটা ইমেজ তুলে ধরা, সেটাই হচ্ছে ব্র্যান্ডিং। এবং সবচেয়ে বড় ব্র্যান্ডিংটা হচ্ছে আমরা যারা কাজ করছি, আমাদের লুক, আমাদের মুখের হাসি। কারণ সার্ভিস কিন্তু মানে সব জায়গাতেই সেম, কিন্তু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। আমাদের দেশে অনেক ব্যাংক আছে, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বিদেশি ব্যাংক, সবার কিন্তু সার্ভিস এক। সব জায়গায় সেভিংস অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন, সব জায়গায় কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কে কীভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে। এবং আরও যদি অন্যভাবে বলতে চাই, প্রোডাক্ট একটাই কিন্তু প্যাকেজিংটা ডিফারেন্ট, এবং এই প্যাকেজিংটাই পেছনেই কিন্তু বাজেটটা বেশি থাকে, বিকজ এই প্যাকেজিংয়ের কারণেই কিন্তু আপনি আমার দিকে তাকাবেন। এবং আমরা যখন যে কোনো একটা পণ্য কিনতে যাই, তখন কিন্তু আমরা কিন্তু ভেতরে কি আছে তার চেয়ে প্রেজেন্টেশনটা আমরা দেখতে চাই। ওটা যদি আমাকে ইমপ্রেস করে, তখন দেখা যায় যে আমার আগ্রহটা চলে আসে। আচ্ছা, আরেকটি বিষয় যে আমাদের এখানে তো 4 দশক ধরে আমাদের এই ব্যাংকিং সেক্টরটা চলছে। তো মানুষের মধ্যে শুরুর দিকে যে ধারণা ছিল ব্যাংক মানেই হচ্ছে ঋণ, ব্যাংক মানে হচ্ছে ঋণের বোঝা। হ্যাঁ, তো সেই ধারণা থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি, কিন্তু এখনও কিন্তু সেই ধারণা এখনও অনেক তৃণমূল পর্যায়ে এখনও রয়েছে। আপনি যে জিনিসটি বললেন যে এখনও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই, অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই, ব্যাংকিং চ্যানেলে তারা লেনদেন এখনও করছে না। তো সেই তৃণমূল পর্যায়ে ব্যাংকটাকে নিয়ে যে ব্যাংক যে একটা বন্ধু হতে পারে, একটা সহায়ক প্রতিষ্ঠান হতে পারে তার ভাগ্য উন্নয়নে, তো সেটিকে সেই পর্যায়ে নিয়ে যেতে আপনারা তো একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, মূলত পাবলিক রিলেশনস এই বিভাগটা। তো সেটিকে আপনারা কিভাবে আপনারা উদ্যোগটা কিভাবে নিচ্ছেন একেবারে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে আপনাদের ব্যাংকটাকে? এটা আপনার কথাটার রিপ্লাইতে আমি এটা বলবো যে আমরা এখন যে নতুন ব্রাঞ্চ নেটওয়ার্ক আমাদের ওপেন হচ্ছে, আমরা একটা সময় ছিল যে 4টা আরবান এরিয়াতে ব্রাঞ্চ হলে একটা গ্রামে ব্রাঞ্চ করতে হতো। এখন কিন্তু এই রেশিওটা হয়ে গেছে 1:1, অর্থাৎ আপনি শহরে যদি একটা ব্রাঞ্চ করেন, আপনাকে গ্রামেও একটা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার নেটওয়ার্ক কিন্তু আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। সেকেন্ড হচ্ছে এমন একটা সময় আসবে যখন আমাদের দেশে প্রায় সবারই ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, এবং এই পর্যায়ের দিকে কিন্তু আমরা চলে যাচ্ছি, আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংক শুধুমাত্র এখানে আপনি টাকা জমাচ্ছেন বা এখান থেকে ঋণ নিচ্ছেন এই পর্যায়ে কিন্তু থাকছে না। আপনি এখন হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমরা সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR এর মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করছি, এবং এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকেও আমাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, এবং এখন নির্দেশনাও দেওয়া হচ্ছে যে এটা এখন ম্যান্ডেটরি করা হয়েছে, ক্যামেলস রেটিংয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং যার কারণে আমরা আমাদের অপারেটিং প্রফিটের একটা অংশ আমরা এখানে ব্যয় করছি, এবং সেই অপারেটিং প্রফিটের শতকরা 40% আবার শিক্ষা খাতে ব্যয় করার জন্য বলা হচ্ছে। এবং অনেক ব্যাংক এখানে অনেক ধরনের কাজ করছে শিক্ষা খাতে, কেউ স্কলারশিপ দিচ্ছে, কেউ স্ট্রাকচার করে দিচ্ছে, অনেক রকম এই আপনাদের আছে। জনাব মনিরুজ্জামান, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, কিভাবে নেবেন? আমি বিষয়টাকে খুব ইতিবাচকভাবে দেখি। ওনার আজম খান সাহেবের সাথে আমি সহমত পোষণ করে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যেমন এই ক্ষেত্রে গণমাধ্যমের একটা বেশ ভালো ভূমিকা আছে। আমরা যেমন যারা পিআরে কাজ করি, আমি এই গত কয়েকদিন আগেও আমাদের এমডি সাহেবের সাথে আমি দেখলাম পত্রিকাতে, বেশ কয়েকটা পত্রিকাতে আমি কিছু ক্লিপিং করলাম যে কোথাও একটা শিক্ষার্থী সে হয়তো পড়ালেখার মানে টাকার অভাবে সে ইউনিভার্সিটি ভর্তি হতে পারছে না, একজন দেখলাম মেডিকেলে ভর্তি হতে পারছে না। তো আমরা তখন করি কি, এই জিনিসগুলো তুলে ধরি, একটা ক্লিপিংয়ে দিয়ে এমডি সাহেবদেরকে নজরে নিয়ে আসি, বা আমার আপনার ঊর্ধ্বতন যারা আছেন তাদের নজরে নিয়ে আসি, এবং আমরা কিন্তু এইভাবে যথেষ্ট সহযোগিতা করে থাকি আমাদের রেগুলার ইসের বাইরে। রেগুলার যেসব আমাদের যেমন স্কলারশিপ প্রোগ্রামের কথা উনি বললেন, সব ব্যাংকেরই এখন মোটামুটিভাবে স্কলারশিপ আছে, আরও অন্যান্য CSR প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রামগুলোর বাইরেও কিন্তু আমরা এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা যথেষ্ট কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারা বিভিন্ন সেবার বিষয়টি আপনারা কিভাবে জনগণের কাছে তুলে ধরেন? যে সেবার যে বিষয়টা আপনি বললেন, ব্যাংকের এখন সেবার অনেক আইটেম চলে আসছে। ব্যাংক অনেকগুলো সার্ভিস নিয়ে, অনেকগুলো সেবা পণ্য নিয়ে
মানুষের দোরগোড়ায় উপস্থিত হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি, এই আবার চলে আসে ব্র্যান্ডিংয়ের প্রসঙ্গ। আপনাদের সিএসআর প্রোগ্রাম এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে এবং বিভিন্ন কর্পোরেট যেসব কোম্পানি রয়েছে তাদের জন্য। তো এই সিএসআর এর মাধ্যমে আপনাদের তো রেটিংও আপনাদের রয়েছে, তো সেই বিষয়টি আপনাদেরকে একটু বলবেন। একেবারে শুরুর দিকে যেটা ছিল যে আমরা সিএসআর যে কাজটা করতাম সেগুলো ব্যাংকগুলো নিজের উদ্যোগে করতো। তারপরে যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা নির্দেশনা আসলো যে এটা ক্যামেলস রেটিংয়ের মধ্যেও এটাকে ওনারা এটা বিবেচনা করবেন, তখন কিন্তু আমরা সিএসআরটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেকটা ব্যাংকে সিএসআর এর জন্য মনোনীত একজন ব্যক্তিকে রাখা হয়েছে যার দায়িত্বই হচ্ছে এই কাজগুলো করা। এবং ফাউন্ডেশনও তৈরি করেছে এবং অনেকে কিন্তু ফাউন্ডেশন করেছে। প্রত্যেকটা ব্যাংক, অনেকগুলো ব্যাংকই কিন্তু ইতিমধ্যে নিজস্ব একটা ফাউন্ডেশন করেছে এবং যেখানে অপারেটিং প্রফিটের একটা অংশ সেখানে চলে আসে। এবং এর আওতায় আমরা এডুকেশনে যেমন অনেক কাজ করা হয়েছে। আমাদের কোনো ব্যাংক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, কেউ নার্সিং ইনস্টিটিউট করেছে, কেউ হয়তো স্কলারশিপ দিচ্ছে, কেউ হয়তো কম্পিউটার ল্যাব করে দিচ্ছে। আইটি সেক্টরে অনেক কাজ করা হয়েছে। আবার পাশাপাশি ডিজাস্টারের ক্ষেত্রে, দুর্যোগের পরবর্তী সময় যে পুনর্বাসন কর্মসূচিগুলো হয়, ঘূর্ণিঝড়, সাইক্লোন এগুলোর পরে যেগুলো হয়, সেখানে কিন্তু ব্যাংকগুলো কিন্তু ব্যাপক আকারে এগিয়ে এসছে। এবং সম্প্রতি যে রানা প্লাজাতে যে ইয়েটা হলো, দুর্ঘটনাটা ঘটলো, তারপরে প্রত্যেকটা ব্যাংক কিন্তু আমরা এগিয়ে এসেছি। এবং এভাবে দেখা যায় যে শীতের সময় শীতার্ত মানুষকে আমরা কম্বল দিচ্ছি এবং আরও এই ধরনের বেশ কিছু কাজ করা হচ্ছে। সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা কাজ করছি, মুক্তিযুদ্ধ জাদুঘরকে পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে। এবং সিএসআরটা কিন্তু এখন একটা বিশাল আকার ধারণ করেছে এবং বাংলাদেশ ব্যাংকের যে ওখানে যে হিসাব আছে সেই হিসাবে দেখা যায় যে এই সেক্টরে কিন্তু ব্যাংকগুলোর কন্ট্রিবিউশন অনেক। এবং এভাবে যদি এটা কন্টিনিউ করে তাহলে দেখা যাবে যে সমাজের একটা বড় অংশ আমাদের মাধ্যমে কিন্তু একটা সার্ভিস পাচ্ছে। এবং আগে কিন্তু এটা ছিল না, মানে এবং এইটা একটা নতুন মাত্রা। এবং এই মাত্রাটা কিন্তু আমরা যদি আরও নার্সিং করি, আরও প্রাতিষ্ঠানিক রূপ দেই, ডেফিনেটলি এটা আস্তে আস্তে আরও বড় হবে। জনাব মনিরুজ্জামান, আপনি কি বলবেন আসলে সিএসআর এর বিষয়টা কি কোনো বাধ্যতামূলক কোনো ইস্যু আপনাদের রয়েছে যে ব্যাংকের কত পার্সেন্ট সিএসআর ক্ষেত্রে ব্যয় করা হবে এরকম? এটা আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। কোনো ব্যাংক হয়তো 2% দিচ্ছে, কেউ 1% দিচ্ছে অপারেটিং প্রফিটে, কেউ আবার নেট প্রফিটে দিচ্ছে, কারো হয়তো আরও বেশি আছে, কেউ 4%, 5%। এটা আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করছে যে কে কতটুকু কন্ট্রিবিউট করবে সিএসআর কার্যক্রমে। তো বড় ব্যাংক হয়তো একটু বেশি দিচ্ছে, তবে সবাই করছে। আর বাংলাদেশ ব্যাংক, যেটা আজম খান সাহেব বললেন যে একটা গাইডলাইনের মধ্যে আসছে, তো গাইডলাইনের মাধ্যমে আসাতে ব্যাংকগুলো কিন্তু এখন যা কিছুই করছে ওই গাইডলাইনের আওতায় করছে, এর বাইরেও যে হচ্ছে না তা না। দুই ধরনের সিএসআর, একটা হচ্ছে যে ব্যাংক থেকে, আর একটা হচ্ছে যে ফাউন্ডেশন, যাদের ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন থেকে। এখন কিন্তু মানে ব্যাংক বোথ সাইড থেকেই কিন্তু তার সিএসআর কার্যক্রম চালাচ্ছে। ফাউন্ডেশন থেকেও করছে, যেটা একটু বৃহৎ পরিসরে, ওই যেমন নার্সিং ইনস্টিটিউট করা বা আই হসপিটাল করা কিংবা ইউনিভার্সিটি করা, কলেজ করা, স্কুল আছে, অনেক ব্যাংকের কিন্তু স্কুল আছে, খুব ভালো মানের স্কুল আছে। তো এরকম এগুলো হচ্ছে ফাউন্ডেশনের মাধ্যমে। আর ছোট ছোট যে এইগুলা সিএসআরগুলো ব্যক্তি বিশেষে বা কোনো একটা হিসেবে ল্যাব করে দেয়া বা এরকম ছোটোখাটো যেগুলো, সেগুলো অনেক সময় ব্যাংক নিজস্ব তার বাজেট থেকে করে দিচ্ছে। তো সিএসআরটা কিন্তু এখন যথেষ্ট এগিয়েছে। আর এই কাজগুলোও কিন্তু আমরা যারা পিআরএ আছে আমাদেরকে ফোকাস করতে হচ্ছে কাজগুলোতে। এবং আমি মনে করি যে যারা এখন পিআরএ আসছে, পিআরএর পরিসরটা এখন আর আগের মতো সেই ওই যে আপনার কোনো কাজ নাই, চাকরি নাই, তো পিআরএ বসাই দাও, এটা কিন্তু এখন আর নাই। এখন আপনাকে এখানে আসতে হচ্ছে, যেসব তরুণ, অনেক মেধাবী তরুণরা আসছে, আগ্রহী হচ্ছে এই পেশাতে আসার। তো এটার কারণ হচ্ছে যে এই যে পরিসর বেড়ে গেছে অনেক। তো এটিকে পিআর তো একটি গুরুত্বপূর্ণ অবস্থায় আছে। তো এই সেক্টরে দক্ষ জনবল কি আসছে, সেই রকম তৈরি হচ্ছে কিনা জনবল? আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সেরকম পড়ানো হচ্ছে কিনা এই বিভাগ সম্পর্কে? দক্ষ জনবল যে আসছে না তাও নয়, অনেক তরুণ মেধাবী তরুণরা আসছে। তবে আপনি যে প্রসঙ্গটা তুললেন, এই প্রসঙ্গে আমি একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। আমার একটা অবজারভেশন আছে যে ইউনিভার্সিটিগুলোতে, যেটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে মাস কমিউনিকেশন বা পিআর একটা কোর্স, জার্নালিজম, এরকম বিভিন্ন নামে,
তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন কিন্তু যেহেতু পরিসর বেড়েছে, আমাদের সাথে ব্র্যান্ডিং যুক্ত হয়েছে, ডিজিটাল মার্কেটিং চলে আসছে, এর সাথে মার্কেটিং চলে আসছে, এরকম বিভিন্ন ইভেন্ট আমাদের সাথে এখন যুক্ত হয়েছে। আমি মনে করি যে ইউনিভার্সিটিগুলোর এখন সময় এসেছে, বিশেষ করে কনসার্ন যারা কর্তৃপক্ষ আছেন, যে আরও তরুণদেরকে এই ধরনের পেশাতে আকৃষ্ট করার জন্য, এই পেশায় আসতে এই ধরনের কোর্স কারিকুলামে আরেকটু চেঞ্জ আনার দরকার আছে। আমি মনে করি যে আপনার যদি চেঞ্জ করে সময় উপযোগী করা যায়, তাহলে কিন্তু এই সেক্টরে শুধু ব্যাংকিং সেক্টর তা না, আমাদের আমি আগেও বলেছি যে 100টার উপরে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি এখন অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে, অনেক আপনার বড় বড় কর্পোরেট শিল্প গোষ্ঠী আছে, এখানে যথেষ্ট সুযোগ আছে, মানে টোটাল পিআরএ বলেন, ব্র্যান্ডিং বলেন, যথেষ্ট সুযোগ আছে। তো আমাদের এখন দরকার একটু আমাদের কোর্স কারিকুলামে সময় উপযোগী করে কোর্স কারিকুলাম করা, যাতে করে আমাদের মেধাবী শিক্ষার্থীরা, তরুণরা এই পেশাতে আসতে পারে, এই চ্যালেঞ্জটা নিতে পারে। আজম খান, আপনার কাছে আসতে চাই যে পাবলিক রিলেশনস এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে, কিন্তু আমরা কি আসলে কোম্পানিগুলো কি সেই জায়গাটা তৈরি করতে পেরেছে কিনা পাবলিক রিলেশন সেক্টরটাকে, মানে রেকগনিশনের ক্ষেত্রে? আমি আপনার কথার উত্তরে এইভাবে বলবো, যেটা একটু আগে টিপু ভাই বললেন, যে একটা সময় কিন্তু স্পোক্সম্যান হিসেবে পিআর অফিসারদেরকে চিন্তা করা হতো। এখন কিন্তু সেই সময়টা কিন্তু নেই। এখন এটা একটা রিকগনাইজড ডিভিশন হয়েছে, এবং শুধু ব্যাংক না বা কর্পোরেট প্রতিষ্ঠান না, অলমোস্ট প্রায় সবগুলো মানে প্রতিষ্ঠান বা অফিসেরই কিন্তু এই পেশাটার প্রয়োজন রয়েছে। আইসিটি যেমন একটা রিকগনাইজড একটা সেক্টর হয়ে গেছে, এইচআর হয়ে গেছে, ঠিক একইভাবে পিআর একটা প্রফেশন হিসাবে রিকগনিশন কিন্তু আমরা পেয়েছি। এবং আমরা সেটা পেয়েছি শুধু না, আমাদের মনে হয় সরকারিভাবে মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও কিন্তু বিভিন্ন নামে তথ্য কর্মকর্তা, প্রধান তথ্য কর্মকর্তা, এই ধরনের পজিশনটা আছে। এবং আমাদের এখানে এখন যে জিনিসটা প্রয়োজন, যে এই সেক্টরে যেন অনেক মানুষকে আমরা প্রতি বছর নিয়মিত পেতে পারি, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা একটু আগে টিপু ভাই বললেন, সেখান থেকে কিছু ছেলে মেয়ে বের হয়ে আসতে পারে, ওখানে কিছু রেগুলার কোর্স কারিকুলাম থাকতে পারে, এবং এখান থেকে যে ফ্রেশ ছেলেমেয়েরা আসবে তারা শুধু আমার দেশে কাজ করবে তাই না, এখন তো মানে সব কিছুই তো অনলাইন, এবং আমাদের এখান থেকে সে বিদেশেও অ্যাপ্লাই করতে পারে, ভালো একটা ওপেনিং তার জন্য হয়ে যেতে পারে। এবং বিদেশে পিআর কমিউনিকেশনে অনেক ওপেনিংস আছে, এবং অনেক জব সাইটে গেলে দেখা যায় যে অনেক ধরনের অ্যানাউন্সমেন্ট থাকে যেখানে তারা অ্যাপ্লাই করতে পারে। এবং এই প্রফেশনাল পড়াশোনাগুলো যদি আমাদের দেশে এখন হয়, আমরা যখন যেই সময় বেরিয়ে এসেছি, আমরা বিভিন্ন ডিসিপ্লিন থেকে এসে আমরা হয়তো পিআর নিয়ে কাজ করছি, মার্কেটিং নিয়ে কাজ করছি, কিন্তু স্পেশালাইজড পড়াশোনা করে যখন একটা ছেলে বা একটা মেয়ে বের হবে, তার কাছ থেকে কিন্তু আমরা অনেক আউটপুট পাবো। কিন্তু এখন তো আরও বিভিন্ন মাত্রা যুক্ত হয়েছে এই পাবলিক রিলেশন এই খাতটিতে। আপনি যেটি এর আগে আমরা আলোচনা করছিলাম যে এর সঙ্গে ব্র্যান্ডিং যুক্ত, এর সঙ্গে মার্কেটিং যুক্ত, তো সেই সব ইস্যু তো অনেক গুরুত্বপূর্ণ। তো সেইগুলোর সঙ্গে কোপ আপ করার ক্ষেত্রে আমরা কি এখন যেই জনবল রয়েছে সেটি কি আসলে ঠিক আছে? ব্যাংকের ক্ষেত্রেই বলেন আর অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বলেন, জনবলটা ঠিক আছে, আমি এইভাবে বলবো, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে নতুন আইডিয়াগুলো নিতে হবে। আপনি যদি একটু পেছনের দিকে তাকান তাহলে দেখবেন যে এক সময় ব্র্যান্ডিং কনসেপ্টটা ছিল বিদেশি কোম্পানি বা বিদেশি ব্যাংকগুলোর কাছে বেশি জনপ্রিয় ছিল, তারা এটাকে বেশি গুরুত্ব দিত। এখন কিন্তু সরকারি ব্যাংক থেকে শুরু করে সবাই কিন্তু বিষয়টাকে নিয়ে ভাবছে, এবং ব্র্যান্ডিংটা কিন্তু এখন একটা আপনার পরিচিতির জন্য একটা এসেনশিয়াল অংশ। এবং সবার আগে এখন কিন্তু মানুষ চিন্তা করছে শুধু আমার কোম্পানির ব্র্যান্ডিং করলে হবে না, আমার দেশকে ব্র্যান্ডিং করতে হবে। বাংলাদেশকে একটা পজিটিভ ইমেজে যদি আমি দাঁড় করাতে পারি, আমাদের দেশের পর্যটন কর্পোরেশনও কিন্তু এখন বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সময় অনেক ধরনের কাজ করেছে, আমরা দেখেছি। এখন কিন্তু এটা প্রয়োজনীয়তা কিন্তু সবাই ফিল করছে, এবং সবাই এখন একটা জিনিস বলার চেষ্টা করতে যাচ্ছে যে আমরা একটা নতুন কিছু করব, এবং নতুন কিছু করার যেই ইনিশিয়েটিভ, এটাই কিন্তু আসলে ব্র্যান্ডিং। আমরা কিন্তু সবাই একটা মোহনার দিকে যাচ্ছি, আমরা এখন ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। এটা কিন্তু শুধুমাত্র সরকার বলছে তাই না, এটা এখন সবাই বলছে। এবং এই যে সবাই আমরা ফিল করছি যে ডিজিটাল বাংলাদেশ করতে হলে আমাদেরকে এগুলো করতে হবে, এবং সেখানে কিন্তু এই কনসেপ্টগুলো চলে আসবে। এবং আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি যে একটা সময় হয়তো আসবে, তখন দেখা যাবে যে ব্র্যান্ডিং ছাড়া কেউ কোনো বিজনেস করতে পারবে না, কারণ আপনার পরিচিতির ব্যাপার আছে। আপনার কোম্পানির নাম একই ফর্মে লিখতে হবে, একই সিম্বল ব্যবহার করতে হবে, একই কালার ব্যবহার করতে হবে।
সেটাই তো ব্র্যান্ডিং। আমি কালার দেখে বুঝে যাব যে এটা এক্স কোম্পানি, আমি ফন্ট দেখে বুঝে যাব এটা ওয়াই কোম্পানি। এবং এই জিনিসটা যখন আমরা এস্টাবলিশ করতে পারবো তখন এই ব্র্যান্ডটা শুধু বাংলাদেশের মধ্যে থাকবে না। আপনি হয়তো জানেন আমাদের দেশের বেশ কিছু জাতীয় পর্যায়ের এনজিও আছে যারা এখন বিদেশে অপারেশনস করছে, তাদের কার্যক্রম চালাচ্ছে। আমাদের দেশের ব্র্যাকের এখন আফগানিস্তানে তাদের নেটওয়ার্ক আছে, অনেক দেশে আছে, এবং ওরা কিন্তু একটা ব্র্যান্ডকে দাঁড় করিয়ে ফেলেছে যে তারা কিন্তু এখন শুধু ব্র্যাক বাংলাদেশ না, এবং এরা এখন তাদের নামের পাশে কিন্তু অন্যান্য দেশের নাম চলে আসছে, এবং এটা কিন্তু ব্র্যান্ডিং এর কারণে ব্র্যান্ডিং আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিজনেসের ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমি জনাব মনিরুজ্জামান আপনার কাছে আসতে চাই যে এই ব্র্যান্ডিংটা আসলে আমরা কতটা ভালোভাবে করতে পারছি, বিশেষ করে ব্যাংক সেক্টরটা। ব্র্যান্ডিংয়ের এটা আসলে বেসিক্যালি কয়েক বছর যাবৎ শুরু হয়েছে, যদিও এটা অনেক আগে থেকেই শুরু ছিল কিন্তু বিচ্ছিন্ন হবে। এখন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, কর্পোরেট, এরা বিভিন্ন ব্র্যান্ডিংয়ে চলে আসছে। ইদানিং এটা বেশ প্রসার লাভ করেছে। আর ব্র্যান্ডিংটা যেটা হচ্ছে যে আপনার বিভিন্ন কোম্পানি যখন এগিয়ে আসছে একটা প্রতিযোগিতারও কিন্তু সৃষ্টি হয়েছে। ব্র্যান্ডিংয়ে এখন কিন্তু বিভিন্ন, যেমন হয়তো এক্স ব্যাংক একটা কাজ করলো, ওয়াই ব্যাংক বললো যে ওই কাজটা খুব সুন্দর হচ্ছে, আমরা কেন করতে পারছি না। আর এখন ব্র্যান্ডিংয়ের যথেষ্ট সুযোগ আসছে। আপনার আগে আমাদেরকে ডিপেন্ড করতে হতো শুধুমাত্র পত্রিকার উপরে, এখন ব্র্যান্ডিংয়ের জন্য পত্রিকা আসছে, আমার ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ আসছে, টিভি চ্যানেল অনেকগুলো আসছে, অনলাইন আসছে। তো যে কারণে ব্র্যান্ডিংয়ে তত প্রসার হচ্ছে, গণমাধ্যম যত আমাদের বিস্তৃতি লাভ করেছে, আমাদের ব্র্যান্ডিংয়ের তত অপশান অনেকগুলো আপনার দরজা খুলে গেছে। তো যে কারণে ব্র্যান্ডিং কিন্তু প্রসার লাভ করছে। আর এটা একটা ব্র্যান্ডিংটা এখন আমাদের জন্য একটা খুব ভাইটাল বিষয় সবার জন্য, যেটা আজম ভাই বললেন যে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে শুধু তো কোম্পানি না, আমার দেশও ব্র্যান্ডিং হচ্ছে এখন। তো সুতরাং এটা এখন সবাই কিন্তু উপলব্ধি করতে পারছে, আর আমাদের যারা ম্যানেজমেন্ট বা আমাদের পরিচালনা পরিষদে যারা আছেন তারাও এটা উপলব্ধি করছেন। আজকে আমরা এই যে পাবলিক রিলেশন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, আমরা যেটাকে সংক্ষেপে প্রাব বলি, আমরা প্রাবের সবগুলো প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক যারা আছেন পিআর ব্র্যান্ডিংয়ে, কমিউনিকেশনে, এদেরকে নিয়েই কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশনটা, এই প্ল্যাটফর্মটা করাই হয়েছে আমাদের এই প্রফেশনালিজমকে আরও ডেভেলপ করা। বুঝতে পেরেছি। জনাব আজম খান, খুব সংক্ষেপে বলবেন যে এই যে ব্র্যান্ডিং তো অবশ্যই মার্কেটিংয়ের একটি পার্ট, একটি অংশ, এবং সেই সাথে আমরা বিজনেস সেক্টরে যেই শব্দটা এখন শুনতে পাচ্ছি সাম্প্রতিকভাবে, আস্থাহীনতা। সো এই ধরনের শব্দকে আপনারা কিভাবে এই ব্র্যান্ডিং বলেন, আপনাদের পাবলিক রিলেশন বলেন, সেই জায়গা থেকে আপনারা কিভাবে আপনাদের প্রতিষ্ঠানকে তুলে ধরেন? এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে আমরা তো ডেফিনেটলি ব্যাংকের প্রতিটা ইভেন্ট, প্রতিটা খবরকে আমরা ইতিবাচকভাবেই তুলে ধরি, এবং সেটা থেকে, সেই ঘটনা থেকে মানুষ কীভাবে উপকৃত হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা একটা জায়গায় একটা ব্রাঞ্চ ওপেন করলাম, সেই এলাকার মানুষের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হতে পারে, এগুলো আমরা তুলে ধরছি। আর আস্থাহীনতার যে কথাটা বলছেন, যে এটা সামাজিকভাবে আমাদের পুরো দেশেই অনেক সময় অনেক জায়গাতে অনেক কিছু ছোটোখাটো দুর্ঘটনা ঘটে, এবং সেটাকে যদি আপনি ওভারকাম করতে হয় তাহলে আপনাকে সার্ভিসটাকে আরও বাড়াতে হবে। মানে আপনি যদি একটা দুর্ঘটনার জন্য যদি আপনি থেমে যান, এটা বোধহয় ঠিক হবে না। কারণ ব্যাংক হচ্ছে খুব সেন্সিটিভ একটা জায়গা, যেখানে মানুষ তার আমানতকে রাখছে, এবং সেই আমানতটাকে আমরা মানুষের মধ্যে বিতরণ করতে পারি, এবং আমি প্রফিট করে আবার তাকে আমরা ফেরত দিচ্ছি। বিচ্ছিন্ন ঘটনা। আপনারা সেই সার্বিকভাবে আপনাদের যেই ইতিবাচক যেই বিষয়, সেগুলো নিয়ে আপনারা নিয়ে চলে আসেন। তো আমরা অনুষ্ঠানে একেবারে যে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ এনটিভিকেও। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।